আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে মনোবিজ্ঞানের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস পরিচালনায় আমি ফারহানা তাসমিন, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর। পাঠ পরিচিতি: উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান, দ্বিতীয় পত্র, বিষয় কোড 124, অধ্যায় বুদ্ধি। পূর্ব পাঠের অবগতকরণ। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? বুদ্ধির সংজ্ঞা পড়েছিলাম, আন্তঃব্যক্তিক ও আন্তঃদলীয় পার্থক্য পড়েছিলাম। আচ্ছা বলো তো দেখি, বুদ্ধি কাকে বলে? আশা করি নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারছো। বুদ্ধি হলো ব্যক্তির এমন ক্ষমতা যার দ্বারা সে উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে পারে, বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় সাধন করতে পারে, ভালো মন্দ বুঝতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আন্তঃব্যক্তিক পার্থক্য কাকে বলে? নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারছো। বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিতে যে পার্থক্য রয়েছে তাকে আন্তঃব্যক্তিক পার্থক্য বলে। আন্তঃদলীয় পার্থক্য কাকে বলে? বিভিন্ন দল বা উপদলের মধ্যে বুদ্ধির ক্ষেত্রে যে পার্থক্য রয়েছে তাকে আন্তঃদলীয় পার্থক্য বলে। আচ্ছা বলো তো, নিচের পরিমাপক যন্ত্র দিয়ে কি কি পরিমাপ করা যায়? নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারছ। বস্তু বা পদার্থ পরিমাপ করা যায়। বুদ্ধিকে বাইরে থেকে এককভাবে বস্তু বা পদার্থের মতো কি পরিমাপ করা যায়? এই যন্ত্রগুলো দিয়ে, এই পরিমাপক যন্ত্রগুলো দিয়ে, ওজন মাপার মেশিন, বিভিন্ন রকমের দাঁড়িপাল্লা, এগুলি দিয়ে কি বুদ্ধি পরিমাপ করা যায়? না, বুদ্ধি পরিমাপ এভাবে করা যায় না। বস্তু বা পদার্থের মতো বুদ্ধি পরিমাপ করা যায় না। তাহলে কিভাবে বুদ্ধি পরিমাপ করা যায় বলতে পারবে তোমরা? বুদ্ধি পরিমাপের জন্য কিছু পদ্ধতি বা কৌশল ব্যবহৃত হয়। এই পদ্ধতি বা কৌশলকে বুদ্ধি অভিক্ষা বলে। এখানে যে অভিক্ষার কথাটি এসেছে, অভিক্ষা কথাটি মনে হয় তোমাদের জন্য নতুন। অভিক্ষা হলো আচরণ পরিমাপের বস্তুনিষ্ঠ কৌশল। আর যে অভিক্ষার সাহায্যে বুদ্ধি পরিমাপ করা হয় তাকে বুদ্ধি অভিক্ষা বলে। আর বুদ্ধি পরিমাপের জন্য কিছু পদ্ধতি বা কৌশল রয়েছে। এই পদ্ধতি বা কৌশল কি বলে? বুদ্ধি অভিক্ষা। তাহলে আজকে আমাদের পাঠ কি? ইন্টেলিজেন্স টেস্ট, বুদ্ধি অভিক্ষা। আজকের পাঠ শেষে আমরা ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্যসমূহ, পার্থক্য বর্ণনা করতে পারবে, বুদ্ধির পরিমাপসমূহ ব্যাখ্যা ও বাস্তবে প্রয়োগ করতে পারবে। বুদ্ধি অভিক্ষাকে কয় ভাগে ভাগ করা যায় বলতে পারো? 2 ভাগে। একটি হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, আর একটা হচ্ছে দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা। যে অভিক্ষার সাহায্যে পৃথক পৃথক একজন দলগত আলাদাভাবে একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা হয় তাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলা হয়। একবারে একজন মাত্র ব্যক্তির উপর যে বুদ্ধি অভিক্ষা প্রয়োগ করা হয় তাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলা হয়। আর যখন একসাথে অনেক ব্যক্তির উপর যে অভিক্ষা প্রয়োগ করা হয় সেই অভিক্ষাকে দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলা হয়। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা 2 ভাবে করা যায়: ভাষাগত বুদ্ধি অভিক্ষা এবং কর্ম সম্পাদনমূলক বা কৃত অভিক্ষার সাহায্যে। দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা 2 ভাবে করা যায়: ভাষাগত বুদ্ধি অভিক্ষা বা কর্মসম্পাদনী বা কৃত অভিক্ষার সাহায্যে।
ভাষাগত বুদ্ধি অভিক্ষাটা কি? ভাষাগত অভিক্ষা যারা ভাষা বুঝতে পারে, লিখতে পারে, পড়তে জানে, তাদের বুদ্ধি পরিমাপ করার জন্য যে অভিক্ষা ব্যবহার করা হয় তাকে বলে ভাষাগত বুদ্ধি অভিক্ষা। আর শিশু, মুখ, বধির, যারা পড়তে লিখতে জানে না, তাদের জন্য যে অভিক্ষা প্রয়োগ করা হয় তা হচ্ছে কর্ম সম্পাদনী বা কৃতি অভিক্ষা। তাহলে দেখো, বুদ্ধি অভিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা ও দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার সাহায্যে একবারে একজন মাত্র ব্যক্তির উপর বুদ্ধি প্রয়োগ করা হয়, বুদ্ধি অভিক্ষা প্রয়োগ করা হয়। আর দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার সাহায্যে একসাথে অনেক ব্যক্তির উপর প্রয়োগ করা যায়। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা ভাষাগত বুদ্ধি অভিক্ষা এবং কর্মসম্পাদনী বা কৃত অভিক্ষার সাহায্যে পরিমাপ করা যায়। আবার দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা ভাষাগত বুদ্ধি অভিক্ষা ও কর্মসম্পাদনী বা কৃত অভিক্ষার সাহায্যে পরিমাপ করা যায়। ব্যক্তিভিত্তিক ও দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্যাবলী সহ পার্থক্য। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা কি? আমরা বলেছি একবার একজন মাত্র ব্যক্তির উপর প্রয়োগ করা যায়। এর সংজ্ঞাটা কি দেখো? বুদ্ধি পরিমাপের যে অভিক্ষা প্রত্যেক ব্যক্তির উপর পৃথকভাবে প্রয়োগ করা হয় তাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলে। এই অভিক্ষা একজন ব্যক্তির উপর প্রয়োগ করতে 1 থেকে 2 ঘন্টা সময় প্রয়োজন হয় এবং সাফল্যাঙ্ক নির্ণয়ে সময় বেশি প্রয়োজন হয় ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষায়। এই অভিক্ষার পরিচালনার সময় অভিক্ষকের পরিশ্রম অনেক বেশি হয়, অভিক্ষক অধিক সক্রিয় থাকেন। এই অভিক্ষায় অভিক্ষকের সাথে অভিক্ষার্থীর সরাসরি যোগাযোগ থাকে। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষায় প্রাপ্ত ফলাফল অধিক নির্ভরযোগ্য। এই অভিক্ষার নম্বর প্রদান জটিল প্রকৃতির। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা শিশু, অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী ইত্যাদি ব্যক্তির বুদ্ধি মূল্যায়নের জন্য উপযোগী। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষায় ব্যক্তি মুক্তভাবে উত্তর দিতে পারে। অভিক্ষার্থীকে যখন প্রশ্ন করে তখন অভিক্ষার্থী যুক্তিপূর্ণভাবে চিন্তা করে তার ইচ্ছা মতো উত্তর দিতে পারে। এই অভিক্ষা কথাটি যখন আসে তখন অভিক্ষক ও অভিক্ষার্থী এই দুইটি কথা কিন্তু আসে। অভিক্ষক কাকে বলে বলো তো দেখি? যিনি অভিক্ষাটি পরিচালনা করেন তাকে অভিক্ষক বলে, আর যার উপর অভিক্ষাটি প্রয়োগ করা হয় তাকে অভিক্ষার্থী বলে। বুঝতে পেরেছো? যার উপর অভিক্ষাটি প্রয়োগ করা হয় তাকে অভিক্ষার্থী বলে, আর যিনি অভিক্ষাটি পরিচালনা করেন তাকে অভিক্ষক বলা হয়। এই হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা বা দলগত বা যৌথ বুদ্ধি অভিক্ষা। বুদ্ধি পরিমাপে যে অভিক্ষা একসাথে অনেক লোকের উপর প্রয়োগ করা হয় তাকে দলগত বা দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলা হয়। একসাথে অনেক লোকের উপর প্রয়োগ করা হয় দলগত বুদ্ধি অভিক্ষায়। 1 থেকে 2 ঘন্টা সময়ের মধ্যে হাজার হাজার ব্যক্তির উপর এই অভিক্ষা প্রয়োগ করা যায় এবং দ্রুত সাফল্যাঙ্ক নির্ণয় করা যায়। এই অভিক্ষার পরিচালনার সময় অভিক্ষকের পরিশ্রম অনেক কম হয়, অভিক্ষক নিষ্ক্রিয় থাকেন। অভিক্ষকের পরিশ্রমটা অনেক কম হয় এবং অভিক্ষক নিষ্ক্রিয় থাকেন। এই অভিক্ষায় অভিক্ষকের সাথে অভিক্ষার্থীর সরাসরি যোগাযোগ থাকে না। এই অভিক্ষায় প্রাপ্ত ফলাফল কম নির্ভরযোগ্য। এই অভিক্ষায় সহজে নম্বর প্রদান করা যায়। এই অভিক্ষায় শিশু, অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী ইত্যাদি ব্যক্তির বুদ্ধি মূল্যায়নের জন্য প্রযোজ্য নয়। এই অভিক্ষায় ব্যক্তিকে উত্তরপত্র প্রদত্ত বহু বিকল্প থেকে যে কোনো একটি উত্তর বেছে নিতে হয়। এখানে অভিক্ষার্থীকে ছাপানো প্রশ্ন দেওয়া হয়, অভিক্ষার্থীকে প্রশ্ন পড়ে উত্তর দিতে হয়। এই হলো ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা।
আর এটা দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা। এই যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা ও দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। তাহলে কি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা কি করা হয়, পৃথকভাবে প্রত্যেক ব্যক্তির উপর প্রয়োগ করা যায়, আর দলভিত্তিক বুদ্ধি অভিক্ষায় একসাথে অনেক লোকের উপর প্রয়োগ করা হয়। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা অনেক বেশি সময় লাগে এবং সাফল্যাঙ্ক নির্ণয় সময় বেশি লাগে। আর দলভিত্তিক বুদ্ধি অভিক্ষায় অল্প সময়ে হাজার হাজার ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় এবং সাফল্যাঙ্ক দ্রুত নির্ণয় করা যায়। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষকের অনেক বেশি পরিশ্রম হয় এবং অধিক সক্রিয় থাকতে হয় অভিক্ষককে। আর দলভিত্তিক বুদ্ধি অভিক্ষকের পরিশ্রম কম হয় এবং নিষ্ক্রিয় থাকেন। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষায় অভিক্ষকের সাথে অভিক্ষার্থীর সরাসরি যোগাযোগ থাকে, কিন্তু দলভিত্তিক বুদ্ধি অভিক্ষায় অভিক্ষকের সাথে অভিক্ষার্থীর সরাসরি যোগাযোগ থাকে না। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার ফলাফল অধিক নির্ভরযোগ্য, কিন্তু দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার ফলাফল অধিক নির্ভরযোগ্য নয়, কম নির্ভরযোগ্য। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষায় নম্বর প্রদান জটিল প্রকৃতির, আর দলভিত্তিক বুদ্ধি অভিক্ষায় সহজে নম্বর প্রদান করা যায়। শিশু, অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী ইত্যাদি ব্যক্তির বুদ্ধি মূল্যায়নের জন্য ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা উপযোগী। আর দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা শিশু, অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী ইত্যাদি ব্যক্তির বুদ্ধি মূল্যায়নের জন্য প্রযোজ্য নয়। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষায় ব্যক্তি মুক্তভাবে উত্তর দিতে পারে, কিন্তু দলভিত্তিক বুদ্ধি অভিক্ষায় ব্যক্তিকে বা অভিক্ষার্থীকে ছাপানো প্রশ্ন দেওয়া হয়, অভিক্ষার্থীকে প্রশ্ন পড়ে উত্তর দিতে হয়। আশা করি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা ও দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্যাবলী এবং পার্থক্য তোমরা ভালো করে বুঝতে পেরেছ। তোমরা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা ও দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার পার্থক্যটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, বৈশিষ্ট্য সহ পার্থক্য। এটা বাসায় বসে তোমরা ভালো করে পড়ে ফেলবে। দলগত ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা ও দলগত বুদ্ধি অভিক্ষা দুই ভাবে প্রয়োগ করা যায়, ভাষাগত বুদ্ধি অভিক্ষার সাহায্যে ও কর্ম সম্পাদনী বুদ্ধি অভিক্ষার সাহায্যে। যারা ভাষা বুঝতে, পড়তে ও লিখতে পারে তাদের জন্য ভাষাগত অভিক্ষা, যেমন বিনেসেমো স্কেল অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনে স্কেল, আর্মি আলফা অভিক্ষা। আর কর্ম সম্পাদনী বা কৃতি অভিক্ষা শিশু, নিরক্ষর, যারা ভাষা ব্যবহারে অসুবিধা বোধ করে তাদের জন্য কর্ম সম্পাদনী অভিক্ষা ব্যবহার করা হয়, যেমন আর্মি বিটা অভিক্ষা, আলেকজান্ডার পাসেলং অভিক্ষা, ব্লক ডিজাইন অভিক্ষা, ছবি পূরণকরণ অভিক্ষা ইত্যাদি। বুদ্ধি অভিক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার মধ্যে যেমন বিনেসেমো বুদ্ধি অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা, ওয়েসলার বুদ্ধি অভিক্ষা। আর দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা যেমন আর্মি আলফা অভিক্ষা, আর্মি বিটা অভিক্ষা। বুঝতে পেরেছ? এখন আমরা এই পরিমাপগুলা, বুদ্ধির পরিমাপসমূহ নিয়ে আলোচনা করব। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, বিনেসিমো বুদ্ধি অভিক্ষা। ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে ও থিওডোর সিমো ফরাসি মনোবিজ্ঞান আলফ্রেড বিনে ও থিওডোর সিমো 1905 সালে সর্বপ্রথম বুদ্ধি অভিক্ষা তৈরি করেন। সর্বপ্রথম বুদ্ধি অভিক্ষা কারা তৈরি করেন? ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে ও থিওডোর সিমো। তাদের বুদ্ধি অভিক্ষাটি বিনেসিমো বুদ্ধি অভিক্ষা নামে পরিচিত। 1908 সালে এই অভিক্ষার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। 1911 সালে এই অভিক্ষার তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়। বিনেসিমো বুদ্ধি অভিক্ষায় সর্বপ্রথম মানসিক বয়স ও প্রকৃত বয়স বা সমানুক্রমিক বয়সের ধারণা দেওয়া হয়।
জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় তাকে প্রকৃত বয়স বলে বা সমানুক্রমিক বয়স বলে। আর ব্যক্তি যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে তাকে মানসিক বয়স বলে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিউইস টারম্যান বিনেসম অভিক্ষাটির পরিবর্তন করে 1916 সালে বিনেসম অভিক্ষাটির একটি নতুন সংস্করণ তৈরি করেন। 1916 সালে এই অভিক্ষাটি স্ট্যানফোর্ড বিন অভিক্ষা নামে পরিচিত। 1916 সালে বিনেসম অভিক্ষার পরিবর্ধন করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারম্যান যে সংস্করণটা প্রকাশিত করেন সেই অভিক্ষাটি স্ট্যানফোর্ড বিন অভিক্ষা নামে পরিচিত। এই অভিক্ষাটি 1960 সালে নতুন সংস্করণে এই অভিক্ষাটিতে 129টি প্রশ্ন এবং 20টি উপ অভিক্ষা রয়েছে। স্ট্যানফোর্ড বিন অভিক্ষার সাহায্যে শিশু ও বয়স্কদের বুদ্ধি পরিমাপ করা যায়। স্ট্যানফোর্ড বিন বুদ্ধি অভিক্ষায় সর্বপ্রথম বুদ্ধিজ্ঞ শব্দটি ব্যবহার করা হয়। বুদ্ধিজ্ঞ হচ্ছে মানসিক বয়সের সাথে প্রকৃত বয়সের অনুপাত। বুদ্ধিজ্ঞর সূত্রটা হচ্ছে মানসিক বয়স ভাগ প্রকৃত বয়স ইন্টু 100। এখানে 100 দিয়ে গুণ করা হয়েছে ভগ্নাংশকে এড়ানোর জন্য। বুদ্ধিজ্ঞ ইংরেজি হচ্ছে ইন্টেলিজেন্স কোয়েশান্ট, একে সংক্ষেপে আইকিউ দিয়ে প্রকাশ করা হয়। মানসিক বয়সের ইংরেজি হচ্ছে মেন্টাল এজ এবং প্রকৃত বয়সের ইংরেজি হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। আইকিউ ইকুয়াল টু মেন্টাল এজ ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100 বা বাংলায় বুদ্ধিজ্ঞ ইকুয়াল টু মানসিক বয়স ভাগ প্রকৃত বয়স ইন্টু 100। স্ট্যানফোর্ড বিন অভিক্ষা সর্বপ্রথম বুদ্ধিজ্ঞ শব্দটি ব্যবহার করা হয়। মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ দিলে যে 100 দিয়ে গুণ করে যে বুদ্ধিজ্ঞটা যা পাওয়া যায় তাই হচ্ছে বুদ্ধিজ্ঞ। বুদ্ধিজ্ঞ হলো মানসিক বয়সের সাথে প্রকৃত বয়সের অনুপাত। ধরো একটি শিশুর বয়স হচ্ছে কত? 4। একটি শিশুর বয়স 4, সে 5 বছর বয়সের উপযোগী প্রশ্নের উত্তর যদি দিতে পারে, 4 বছর এর বয়সে শিশু যদি 5 বছর প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার বুদ্ধিজ্ঞ হবে 125। স্ট্যানফোর্ড বিন অভিক্ষার স্কেল অনুযায়ী সে উন্নত বুদ্ধিসম্পন্ন। স্ট্যানফোর্ড বিনে অভিক্ষার বিস্তৃতিটা হচ্ছে 80 থেকে 89 যাদের বুদ্ধিজ্ঞ তারা হচ্ছে সাধারণ বুদ্ধির নিচে, 90 থেকে 109 হচ্ছে গিয়ে সাধারণ বুদ্ধি বা গড় বুদ্ধি সম্পন্ন, 110 থেকে 119 হচ্ছে গিয়ে গড় বুদ্ধির উপরে এবং 120 থেকে 129 হচ্ছে গিয়ে উন্নত বুদ্ধি সম্পন্ন। যেহেতু 4 বছরের শিশু 5 বছর প্রশ্নের উত্তর দিতে পেরেছে তাহলে মানসিক বয়স হচ্ছে 5 আর প্রকৃত বয়স হচ্ছে 4 ইন্টু 100, বুদ্ধিজ্ঞ 125। স্ট্যানফোর্ড বিন অভিক্ষার স্কেল অনুযায়ী সে উন্নত বুদ্ধিসম্পন্ন। আশা করি বুঝতে পেরেছ বুদ্ধিজ্ঞ কীভাবে বের করা হয়। মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করা হয়। মানসিক বয়সটা হচ্ছে ব্যক্তি যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে সেটা হচ্ছে তার মানসিক বয়স, আর জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় তা হচ্ছে প্রকৃত বয়স। আর মানসিক বয়স এর সাথে প্রকৃত বয়সের অনুপাতকে বুদ্ধিজ্ঞ বলে। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার আরেকটি অভিক্ষা হচ্ছে গিয়ে ওয়েসলারের বুদ্ধি অভিক্ষা। আমেরিকার মনোবিজ্ঞানী ডেভিড ওয়েসলার বয়স্কদের বুদ্ধি পরিমাপের জন্য 1939 সালে একটি অভিক্ষা তৈরি করেন। ওয়েসলারের বুদ্ধি অভিক্ষাকে 2 ভাগে ভাগ করা যায়, ভাষাগত অভিক্ষা এবং কর্মসম্পাদনমূলক বা কৃতি অভিক্ষা। 1955 সালে এই অভিক্ষাটির প্রথম সংস্করণ করা হয়। এর মাধ্যমে 16 থেকে 74 বছর বয়স পর্যন্ত ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়। 1974 সালে এপিএ উক্ত অভিক্ষার সংস্করণ করে শিশুদের বুদ্ধি পরিমাপের উপর প্রয়োগ করেন এবং এর মাধ্যমে 6 থেকে 16 বছর পর্যন্ত ছেলে বা মেয়েদের বুদ্ধি পরিমাপ করা যায়। ওয়েসলারের অভিক্ষাটিতে মোট 11টি উপ অভিক্ষা রয়েছে।
6টি হচ্ছে ভাষাগত অভিক্ষা আর 5টি হচ্ছে কর্মসম্পাদন অভিক্ষা। আর ভাষাগত অভিক্ষাগুলো হচ্ছে সংবাদ বা সাধারণ জ্ঞান, সাধারণ বোধ ক্ষমতা, সংখ্যা বুদ্ধির পরিসর, গাণিতিক চিন্তন, সাদৃশ্য, শব্দার্থ। আর কর্মসম্পাদনী অভিক্ষাসমূহ হচ্ছে ছবি সাজানো, ছবি পূরণ, ব্লক ডিজাইন, বস্তু শ্রেণীবদ্ধকরণ, সংখ্যা ও প্রতীক ব্যবহার। ওয়েসলার বয়স্কদের জন্য একটি বুদ্ধি অভিক্ষা এবং শিশুদের জন্য 2টি বুদ্ধি অভিক্ষা প্রণয়ন করেন। বয়স্কদের জন্য যে বুদ্ধি অভিক্ষাটি প্রয়োগ করেন তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে WAIS, পূর্ণরূপ হচ্ছে ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স টেস্ট। আর শিশুদের জন্য যে 2টি বুদ্ধি অভিক্ষা প্রণয়ন করেন, একটি হচ্ছে WISC, পূর্ণরূপ হচ্ছে ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। আরেকটি হচ্ছে WPPSI, ওয়েসলার প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স। আশা করি বুঝতে পেরেছ ওয়েসলারের বুদ্ধি অভিক্ষা। দলগত বা দলভিত্তিক বা যৌথ বুদ্ধি অভিক্ষা, যে অভিক্ষার সাহায্যে একসাথে অনেক ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা হয় তাকে দলগত বা দলভিত্তিক বা যৌথ বুদ্ধি অভিক্ষা বলে। দলগত বা দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা যেমন আর্মি আলফা ও আর্মি বিটা অভিক্ষা। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকার সামরিক বাহিনীতে লোক নিয়োগ দেওয়ার জন্য মনোবিজ্ঞানী আর্থার ওটিসকে দায়িত্ব দেওয়া হয়। তখন আর্মি আলফা অভিক্ষা ও আর্মি বিটা অভিক্ষা তৈরি করা হয়। আর্মি আলফা অভিক্ষা হচ্ছে কি একটা ভাষাগত দলগত বুদ্ধি অভিক্ষা, আর আর্মি বিটা অভিক্ষা হচ্ছে ভাষা বর্জিত দলগত বুদ্ধি অভিক্ষা। মনোবিজ্ঞানী আর্থার ওটিস এর পরিচালনা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষের উদ্যোগে আর্মি আলফা অভিক্ষা রচনার সময় আর্মি বিটা অভিক্ষা পরিণত হয়। এটি তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল যে বিদেশি ভাষাভাষী ও নিরক্ষর সৈন্যদের বুদ্ধি পরিমাপ করা। আর্মি বিটা অভিক্ষা, আর্মি আলফা অভিক্ষার সাহায্যে যাদের ভাষাগত জ্ঞান ছিল এবং প্রতিলিপি জানতো তাদের বুদ্ধি পরিমাপ করা হতো আর্মি আলফা অভিক্ষার সাহায্যে। আর আর্মি বিটা অভিক্ষার উদ্দেশ্য ছিল বিদেশি ভাষাভাষী ও নিরক্ষর সৈন্যদের বুদ্ধি পরিমাপ করা। অবশ্য যারা আর্মি আলফাতে ভালো ফলাফল দেখাতে পারতো না তাদের উপর এটি প্রয়োগ করা হয়। আর্মি আলফা অভিক্ষাতে 8টি উপ অভিক্ষা ছিল, আর আর্মি বিটা অভিক্ষাতে 7টি উপ অভিক্ষা রয়েছে। তোমাদেরকে কিছু প্রশ্ন দেখাচ্ছি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। কি উত্তর দিতে পারছো? চেষ্টা করো উত্তর দিতে। আশা করি নিশ্চয়ই উত্তর দিতে পেরেছো। তোমাদের উত্তর সঠিক হয়েছে কি না এখন উত্তর মিলিয়ে নাও। জন্ম তারিখ থেকে যে বয়স গণনা করা হয় তাকে প্রকৃত বয়স বলে। ব্যক্তির মানসিক পরিপক্কতাকে মানসিক বয়স বলে। আলেকজান্ডার পাসেলং অভিক্ষাটি একটি কর্মসম্পাদনমূলক অভিক্ষা। বিনে ও তার সহযোগী সিমো 1905 সালে বুদ্ধি অভিক্ষা প্রণয়ন করেন। প্রথম বুদ্ধি অভিক্ষাটি বিনে ও সিমো প্রণয়ন করেন। ওয়েসলার বয়স্ক বুদ্ধি অভিক্ষায় 11টি বুদ্ধি অভিক্ষা রয়েছে। বুদ্ধিঙ্ক শব্দটির প্রবর্তক LM টারম্যান। 10 বছরের হিমেল 12 বছরের প্রশ্নের উত্তর দিতে পারে, তার মানসিক বয়স 144। 12 বছর মানে 12 বছরে কয় মাস? ব্যক্তি যে বয়সের উপযোগী প্রশ্ন উত্তর দিতে পারে তাই হচ্ছে তার মানসিক বয়স। তাই এখানে 144 মাস হচ্ছে কি হিমেলের বয়স। আশা করি তোমাদের উত্তর সঠিক হয়েছে। বাড়ি কাজ, ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্যসমূহ সহ পার্থক্য বর্ণনা করো। বুদ্ধির পরিমাপসমূহ অর্থাৎ বিনেসিমো বুদ্ধি অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা, ওয়েসলারের বুদ্ধি অভিক্ষা, আর্মি আলফা অভিক্ষা ও আর্মি বিটা অভিক্ষা ব্যাখ্যা করো। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।